আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যে বিষয়টি পড়ব, সেটি হচ্ছে তোমাদের নবম এবং দশম শ্রেণীর একটি গদ্য। সেটি হচ্ছে ফুলের বিবাহ, যেটির লেখক হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো আসো আমরা লেখক সম্পর্কে আলোচনা না করে সরাসরি আমাদের মূল গদ্যের দিকে চলে যাচ্ছি। বৈশাখ মাস বিবাহের মাস। তো এই জায়গায় লেখক বলছে যে বৈশাখ মাস বিবাহের মাস। আমি পহেলা বৈশাখে নসিবাবুর ফুল বাগানে বসিয়া একটি বিবাহ দেখিলাম। তো লেখক কি করছে যে কার বাগান? নসিবাবুর ফুল বাগানে বসে একটি বিবাহ দেখতেছিল। তো বলছে ভবিষ্যৎ তো বরকন্যা দিগের শিক্ষার্থ লিখিয়া রাখিতেছি। তো ভবিষ্যতে আসলে বরকন্যাদের কি কি শিক্ষণীয় বিষয় সেগুলো আমি লিখে রাখতেছি। তো তোমাদের বোঝা দরকার যে এটা আসলে কোনো মানুষের বিবাহ নয়, এটা হচ্ছে ফুলের বিবাহ, মল্লিকা ফুলের বিবাহ। তাইলে বিবাহ কার? মল্লিকা ফুলের। বৈকাল শৈশব অবসন প্রায় কলিকা কন্যা। তাহলে কলিকা কন্যা, ওই যে কলিকা কন্যা কি ফুলের কলিকা কন্যা বিবাহযোগ্য হইয়া আসিল। কন্যার পিতা বড় লোক নহে, মানে কন্যার বাবা খুব একটা টাকা পয়সা নাই। তো টাকা পয়সা নাই বলতে আসলে বড় লোক না, এটা লেখকের কাল্পনিক। কেন বড় লোক নয়? ক্ষুদ্র বৃক্ষ, মানে তোমরা যেমন বড় বড় গাছ দেখো, এই সেগুলো হচ্ছে লেখকের কল্পনায়, সেগুলো হচ্ছে একদম বড় লোক। তো যেহেতু মল্লিকা, তোমরা হয়তো মল্লিকা ফুলের গাছ দেখবা, সেটা খুব একটা বড় নয়, সেটা ছোট। তো তো সেজন্য বলছে পিতা বড় লোক নয়। তাহাতে আবার অনেকগুলো কন্যা ভারগ্রস্ত। তাহলে মানে বলছে যে এমনিই বাবার টাকা পয়সা নাই, অর্থাৎ ছোট বৃক্ষ, কিন্তু দেখা যায় সেই ছোট বৃক্ষ অনেকগুলো কন্যার বিবাহের সময় হয়ে গেছে আর কি। সম্বন্ধের অনেক কথা হইতেছিল, মানে এই যে বিবাহ দেওয়ার জন্য অনেক কথা আসতেছিল, কিন্তু কোনোটা স্থির হয় নাই। তাহলে এই যে মল্লিকা ফুলের কলিকাকে বিবাহ দিবে, কোনোটাই স্থির করতে পারে নাই। উদ্যানের মানে বাগানের রাজা স্থলপদ্ম নির্দোষ পাত্র বটে। তাহলে পাত্র হিসেবে এই যে বাগানের যে স্থলপদ্ম আছে, উদ্যানের রাজা স্থলপদ্ম, সে পাত্র হিসেবে ভালো, নির্দোষ, কোনো দোষ নাই। কিন্তু ঘর বড় উঁচু। উঁচু ঘর বলতে বোঝানো হচ্ছে যে আসলে স্থলপদ্ম মানে ওই বংশ হিসেবে অনেক উঁচু বংশ। তো স্থলপদ্ম অত দূর নামিল না। তো স্থলপদ্ম মল্লিকা ফুলকে বিয়ে করবে, সে এত নিচ, মানে এত নিচে নামে নাই। জবা এ বিবাহে অসম্মত ছিল না, তার মানে এই বিবাহে জবা রাজি ছিল, কিন্তু জবা বড় রাগী। তাহলে জবা আসলে খুব রাগী ফুল, তাই না? মানে লেখকের কল্পনা। কর্ণাকর্তা পিছাইলেন। তো আসলে রাগী ছেলেরা ছেলেদেরকে যে কোনো কন্যার বাবাই জেনে শুনে তার কন্যাকে ওই রাগী ছেলের কাছে পাত্রস্থ করবে, এটা আসলে কঠিন ব্যাপার। তো যেহেতু জবা রাগী, সেজন্য কন্যা বাবা মানে জবার কাছে বিয়ে দেয়নি, দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেনি আর কি। গন্ধরাজ পাত্র ভালো, তো গন্ধরাজ পাত্র হিসেবে ভালো, কিন্তু বড় দেমাগ, মানে তার অহংকার অনেক বেশি, প্রায় তাহার বল পাওয়া যায় না। এইরূপ অব্যবস্থাপনার সময়ে ব্রহ্মরাজ ঘটক হইয়া মল্লিকা বৃক্ষ সদনে উপস্থিত হইলেন। মানে এরকম একটা অব্যবস্থাপনা অবস্থায় যে অত বিয়ে টিয়ে ঠিক হচ্ছে না, তো এই সময় কি আসছে? ব্রহ্মরাজ আসছে ঘটক হিসেবে, এসে বৃক্ষ সদনে, মানে হচ্ছে বৃক্ষ সদন হচ্ছে ঘর, বাড়ি বা আলয়। তো বৃক্ষের মানে কি ঘরে এসে উপস্থিত হইলেন, মল্লিকা ফুলদের ঘরে এসে। তিনি আসিয়া বলিলেন, গুণ 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 মেয়ে আছে? বলছে যে তোমাদের ঘরে মেয়েটি আছে? মল্লিকা বৃক্ষ পাতা নাড়িয়া সায় দিল, আছে। তো মল্লিকা বৃক্ষ কি করছে? পাতা নেড়ে জবাব দিল যে হ্যাঁ, আমার তো মেয়ে আছে। ভ্রমর পত্রাসন গ্রহণ করিয়া, মানে পাতার উপর আসন গ্রহণ করিয়া বলিলেন, গুণ 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 গুণাগুণ, মানে ভ্রমর গুনগুন করে না, সেটা আর কি। মেয়ে দেখিব, বলছে মেয়ে যেহেতু আছে সেহেতু আমাকে মেয়েটা একটু দেখাও। বৃক্ষ শাখা নত করিয়া মুদিত নয়না, মুদিত মানে হচ্ছে চোখ বন্ধ করে, অবগুণ্ঠনবতী, অবগুণ্ঠন মানে ঘোমটা দেওয়া, কন্যা দেখাইলেন। তাহলে বৃক্ষ কি করছে? যে মল্লিকা বৃক্ষ শাখা, তার শাখা নত করিয়া চোখ বন্ধ করা অবস্থায় ঘোমটা দেওয়া তার কন্যাকে দেখাইলেন। ভ্রমর একবার বৃক্ষকে মানে মল্লিকা বৃক্ষকে প্রদক্ষিণ করিয়া আসিয়া বলিলেন, গুণ 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 দেখিতে চাই, ঘোমটা খোলো। বলছে আরে কন্যা যদি ঘোমটা দিয়েই রাখে তাহলে আমি দেখবো কিভাবে, একটু ঘোমটাটা খোলো। লজ্জাশীল কন্যা, তো আমাদের মানে বোঝাই যায় তাই না, কন্যা খুব লজ্জাশীল। কিছুতেই ঘোমটা খুলে না। বৃক্ষ বলিলেন, আমার মেয়েগুলো, বৃক্ষ মানে মল্লিকা বৃক্ষ, তাই না? বলিলেন যে আমার মেয়েগুলি বড় লাজুক, তুমি একটু অপেক্ষা করো, আমি মুখটা দেখাইতেছি। বলছে, তো ভ্রমরকে বলতেছে যে তুমি একটু অপেক্ষা করো, আমার কন্যাগুলো একটু লাজুক বেশি, তো
এই দেখি আমি আস্তে কন্যাকে বুঝাইতেছি, তারপর তুমি দেখো। ভ্রমর তো এতক্ষণ আসলে বসে থাকার সময় নাই। তো ভ্রমর ভোঁ করিয়া স্থলপদ্মের বৈঠকখানায় গিয়া রাজপুত্রের সঙ্গে ইয়ার্কি করিতে বসিল। তো ভ্রমর কি করছে, এই জায়গা থেকে চলে গিয়ে কোথায় গেছে, স্থলপদ্মের বৈঠকখানায় গিয়ে রাজপুত্রের সঙ্গে অনেক হাসি তামাশা ইয়ার্কি করতে বসিলেন। এদিকে মল্লিকা সন্ধ্যা ঠাকুরানী দিদি আসিয়া তাহাকে কত বুঝাইতে লাগিল। তো এই জায়গায় সন্ধ্যা ঠাকুরানী দিদি বলতে মানে সন্ধ্যাবেলাকে বোঝানো হয়েছে। তো সন্ধ্যাবেলা এসে অর্থাৎ সন্ধ্যার সময়টা এসে মল্লিকা ফুলকে অনেক বুঝাইতে লাগলো। কি বলিল, দিদি একবার ঘোমটাটা খোল। বলছে আর একটু ঘোমটাটা খোলস না, কি হয়েছে, নইলে বর আসিবে না। বলছে তোদের তো বিয়ে সাথে দেওয়া লাগবে, ঘোমটাটা খোল, তাইলে না বর আসবে। লক্ষ্মী আমার মানে বোঝাচ্ছে, তাই না, আদর্শ হাক করে যে লক্ষ্মী আমার, চাঁদ আমার, সোনা আমার ইত্যাদি, যে তুই একটু ঘোমটাটা খোল। কলিকা কতবার গাড় নাড়িল। এই কলিকা বলতে যে মল্লিকা ফুলের কলিকা, তাই না। কলিকা কতবার ঘাড় নাড়িল, কতবার রাগ করিয়া মুখ ঘুরাইল, কতবার বলিল ঠান্দিদি। ঠান্দিদি বলতে যে সন্ধ্যা ঠাকুরানী দিদিকে বলছে যে ঠান্দিদি তুই যা। কিন্তু শেষে সন্ধ্যা স্নিগ্ধ স্বভাবে মুগ্ধ হইয়া মুখ খুলিল। তো অনেকবার বলছে যে ঠান্দি তুই যা, আমি মুখটুক খুলতে পারবো না। তো অবশেষে যখন একদম সন্ধ্যা নেমে আসলো, সন্ধ্যার সেই স্নিগ্ধ স্বভাবে কি হয় মুগ্ধ হয়, অর্থাৎ সন্ধ্যাবেলায় সে কি করছে, এই ফুল ফুটছে আর কি, তার মুখটা খুলিল। তখন ঘটক মহাশয় বউ করিয়া রাজবাড়ি, ওই যে আমরা আগে দেখে আসছি যে সে কি করছিল, যে স্থলপদ্মের বৈঠকখানায় গিয়া রাজপুত্রের সঙ্গে ইয়ার্কি করিতে বসলেন। তো সেই রাজবাড়ি হইতে নামিয়া আসিয়া ঘটকালিতে মন দিলেন। কন্যার পরিমল, পরিমল মানে সুগন্ধে, তো কন্যার পরিমলে মুগ্ধ হইয়া বলিলেন গুণ 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 গুনগুনা গুনগুন। কন্যা গুণবতী বলতে বলছে কন্যার তো অনেক গুণ আছে। ঘরে মধু কত, এই মধু বলতে বোঝাচ্ছে যে টাকা পয়সা কেমন আছে। তোমরা জানো যে এই আগে এই কন্যাদেরকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে একটা যৌতুক প্রথা ছিল, তাই না, যদিও এটা নিষিদ্ধ এবং কি বলে একদম খুব নিচু ধরনের খারাপ কাজ, তাই না। আচ্ছা, তো জিজ্ঞেস করছে যে ঘরে মধু কত, ঘরে টাকা পয়সা তোমার কেমন আছে। কন্যা তো সুন্দর আছে, কিন্তু টাকা পয়সা কেমন আছে। কন্যাকর্তা বৃক্ষ বলিলেন। তাহলে কন্যাকর্তা ওই যে মল্লিকা ফুলের যে বাবা বলিলেন যে ফর্দ দিবেন। বলছে আপনি লিস্ট দেন, যদি লিস্ট দেন তাহলে কি হবে, কড়ায় গন্ডায় বুঝাইয়া দিবে। বলছে যা দিবেন লিস্টে সব কিছু দিয়ে দিব। ভ্রমর বললেন গুণ গুণ গুণ, আপনার অনেক গুণ। বলছে আপনার তো অনেক গুণ। গটকালিটা তো বলছে আপনি তো ঠিক আছে টাকা পয়সা দিবেন, কিন্তু আমি যে গটকালি করতেছি আমাদের কি দিবেন। কন্যাকর্তা শাখা নাড়িয়া সায় দিল। তাও হবে। বলছে তোমারও টাকা পয়সা দিব, অসুবিধা নাই। ভ্রমর বলি গটকালির কিছু আগাম দিলে হয় না। দেখছো মানে ভ্রমর কেমন, সে বলতেছে যে আমি যে গটকালি করতেছি একটু অগ্রিম কিছু টাকা পয়সা দেন। নগদ দান বড় গুণ, গুণ গুণ গুণ। বলছে নগদ যদি একটু টাকা পয়সা দেন সেটা অনেক গুণ, মানে সেটা ভালো হয় আর কি। ক্ষুদ্র বৃক্ষটি, ওই যে মল্লিকা ফুলের বাবা, তাই না, তখন বিরক্ত হইয়া সকল শাখা নাড়িয়া বলিল আগে বরের কথা বলো। বরকে। বলছে আরে তোমার টাকা পয়সা পরে, আমি তো বরের কথাই জানলাম না, বরকে, বরের একটু বর্ণনা দাও। ভ্রমর বলতেছি কি বর অতি সুপাত্র। বলছে বর অনেক সুপাত্র, তার অনেক গুণ, গুণ বলছে তার অনেক গুণ আছে। এ সকল কথোপকথন মানুষ সে শুনিতে পায় না। এবার লেখক বলছে যে মানুষ তো আসলে এ সকল কথাবার্তা শুনতে পায় না, তাই না, ফুলের কথা কি মানুষ শোনে। আমি কেবল দিব্যকর্ণ পাইয়াই এ সকল শুনিতেছিলাম। দিব্যকর্ণ মানে অলৌকিক, মানে বিশেষ ক্ষমতা। হ্যাঁ, তাহলে দিব্যকর্ণ মানে কি অলৌকিক বা বিশেষ ক্ষমতা পাইয়াই এ সকল শুনিতেছিলাম। আমি শুনিতে লাগিলাম, কি শুনিতেছে, যে কুলাচার্য মহাশয় মানে কুলের যে প্রধান, সেই মহাশয় প্রধান ব্যক্তি পাখা ঝাড়িয়া ৬ পা ছড়াইয়া গোলাপের মানে গোলাপ ফুলের মহিমা কীর্তন করিতেছিলেন। তার মানে আমরা বুঝতে পারছি যে বরকে নিশ্চয়ই গোলাপ ফুল, তাই না, গোলাপকে এখানে গোলাপ বলা হয়েছে। বলিতেছিলেন যে, তাহলে গোলাপ সম্পর্কে কি বলিতেছিলেন, যে গোলাপ বংশে বড় কুলীন। তাহলে বংশ কুলীন মানে উচ্চ বংশ, মর্যাদা সম্পূর্ণ বংশ, তাই না। কেননা ইহারা ফুলে মেল, মানে ইহারা ফুলে মেল মানে যে কোনো ফুলের সাথে, এই ফুলে মেল বলতে যে জিনিসটা যদি আমরা সরাসরি বলি তাহলে হচ্ছে উচ্চ বংশীয়, যে কোনো ফুলের সাথেই মেলে আর কি, মানে উভয় উচ্চ বংশীয় বা তাদের কুলীন আর কি, বংশ ভালো, তাই তাদেরকে এই যে কোনো যথাযথ যে কোনো জায়গায় বিয়ে শাদী দেওয়া যায় বা যোগ্য মিলন হয় আর কি, যাদের সাথে এই বিবাহ দেওয়া হয় এরকম ব্যাপারটা। হ্যাঁ, তাহলে ইহারা ফুলে মেল মানে যে কোনো ফুলের সাথেই ভালো মিলন হয় তাদের। যদি বলো, তাহলে যদি বলো আপনার প্রশ্ন হচ্ছে যে সকল ফুলই ফুলে,
মানে এই জায়গায় বোঝানো হচ্ছে যে তুমি যদি বলো যে ফুলেরা একে অপরের আত্মীয়, তাই না? যদি সকল ফুলেই ফুলে, মানে ফুলেরা তো একে অপরের আত্মীয়, একে অপরের সাথে মিলে মিশে, তথাপি গোলাপের গৌরব অধিক। বলছে তারপরেও গোলাপের কি গৌরবটা অধিক, কেননা ইহারা সাক্ষাৎ বাঞ্ছামালির সন্তান। তাহলে বাঞ্ছামালি মানে যে মালি এই নিজ হাতে ফুল ফুটায়, তো বলছে ইহারা সাক্ষাৎ বাঞ্ছামালির সন্তান। তাহারা স্বহস্ত রূপিত, মানে কি ওই যে বাগানের যে মালি তাদেরকে নিজ হাতে রোপণ করছে আর কি। যদি বলো এই ফুলে কাঁটা আছে, তো বলছে যদি তুমি বলো যে ফুলে কাঁটা আছে, বলছে কোন ফুলে বা কোন ফুলে নাই, বলছে সব ফুলে মোটামুটি কাঁটা থাকে। যা হোক, ঘটকরাজ কোনরূপে সম্বন্ধ স্থির করিয়া, তার মানে কি তাদের সম্বন্ধ একদম স্থির হয়ে গেছে। ভো করিয়া উড়িয়া গিয়া গোলাপ বাবুর বাড়িতে খবর দিলেন। এখন গোলাপকে জানাইতে হবে না, তো গোলাপের বাড়িতে গিয়ে খবর দিছে যে তোমার তো বিয়ে ঠিক করে ফেলছি। গোলাপ তখন বাতাসের সঙ্গে নাচিয়া নাচিয়া, হাসিয়া হাসিয়া, লাফাইয়া লাফাইয়া খেলা করিতেছিল। তার মানে কি ওই বাগানে বাতাস ছিল, তাই না? বাতাসে কি করতেছিল? নাচতেছিল, হাসতেছিল, লাফাইতেছিল, খেলা করতেছিল এভাবে। বিবাহের নাম শুনিয়া আহ্লাদিত হইয়া কন্যার বয়স জিজ্ঞেস করিল। তো যখন নিজের বিবাহের কথা শুনছে তখন তার খুশি আরো বেশি বেড়ে গেছে। এই খুশি সে মানে খুশিতে জিজ্ঞেস করলো যে কন্যার বয়স কত? ভ্রমর বলিলেন আজিকালি ফুটিবে। বলছে মানে বয়সটা এমন যে আজকাল ফুটবে, তাই না? আচ্ছা ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। দ্বিতীয় পর্বে তার আমরা বাকি অংশ নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।